আচ্ছা, আমি ফুরকানুদ্দিন লাহিড়ী, প্রভাষক, ইসলামিয়া কলেজ। আমরা দর্শনের সমস্যাগুলি সাবজেক্টে আজকে মূল্য নিয়ে আলোচনা করব। যা শুরু করি, আমরা প্রথমে মূল্যের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন মূল্য সম্পর্কে জানি, কিন্তু আজকে যে মূল্যটা আমরা আলোচনা করব সেটা দর্শনের মূল্য। মূল্যের আক্ষরিক অর্থ হলো আমরা সাধারণত যোগ্যতা, উৎকর্ষকে বোঝায়। সেদিক থেকে বস্তুর উপযোগিতা আছে দৈনন্দিন জীবনে, এমন বিষয়কে আমরা মূল্য বলতে পারি। মূল্য ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভ্যালু। ভ্যালু শব্দের উৎপত্তিগত অর্থটি হচ্ছে ল্যাটিন শব্দ ইংরেজি ভ্যালু। ভ্যালু হচ্ছে প্রতিশব্দ সেটার ল্যাটিন শব্দ, ব্যালকো, ভি এ এল সি ও, ব্যালকো থেকে উৎপত্তি হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে ফলপ্রসূ ও উপযুক্ত হওয়া, অর্থাৎ ইফেক্টিভ অ্যান্ড অ্যাডেকুয়েট হিসেবে আমরা উল্লেখ করে থাকি। এর পরবর্তীতে এটা ফার্সি শব্দ ভ্যালুয়ার, ফার্সি শব্দ ভ্যালুয়ার, বি এ এল ই ইউ ইউ আর, ভ্যালুয়ার থেকে উৎপত্তি হয়েছে। এর পরবর্তী ইতালীয় শব্দ ভ্যালুটা, বি এ এল ইউ টি এ, ভ্যালুটা। তারপর জার্মান ওয়ার্ড শব্দ থেকে উৎপত্তি হচ্ছে। ওয়ার্ড শব্দ অর্থ হচ্ছে মূল্য। আমরা এভাবে করে, অর্থাৎ যেটা পার্সি শব্দের ভ্যালুটা, এটা হচ্ছে উৎকর্ষ বা এক্সেলেন্স। এবার আমরা আসি মূল্যের সংজ্ঞা দিই কয়েকটা, সেটা তোমরা মনে রাখবে। মূল্যকে দার্শনিক মিল বলেছেন, যা আমাদের আনন্দ দান করে বা আনন্দ দান করতে সক্ষম, তাই হচ্ছে মূল্য। এর পরবর্তীতে আমরা দার্শনিক লয়েস ও রাইসের উক্তিটা দিতে পারি। ইট ইজ দ্য কোয়ালিটি অফ বিং এনজয়েড অর এনজয়েবল ইন সাম ডে। এর পরবর্তীতে আমরা আরও একটা সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে সেন্টারগনের উক্তিটা আমরা বলতে পারি, ভ্যালু ইজ ইন ডিফাইনেবল ন্যাচারাল কোয়ালিটি ascribed to what we desire or enjoy. এর পরবর্তীতে আমরা এবার মূল্য আত্মগত নাকি বস্তুগত, এটা আমরা আলোচনা করব। ভাববাদী দার্শনিক, কয়েকবাদী দার্শনিক, অন্যদিকে যৌক্তিক দৃষ্টবাদী দার্শনিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যের আত্মগত নাকি বস্তুগত নাকি উভয়, এই ব্যাপারে আলোচনা করেছে, যাকে আমরা সংক্ষিপ্ত আকারে একটু শুনি, তোমরা মনে রাখবে এটা। ভাববাদী দার্শনিকরা মূল্যকে শুধুমাত্র বস্তুগত বলে মনে করে, কারণ তাদের মতে সত্যতার ব্যাপারে বৈজ্ঞানিক বচনগুলোর যেমন বস্তুগত মনে করি, সুতরাং মূল্য ধারণের ক্ষেত্রে এটা নিজস্ব কোনো আদর্শ নেই, এমনটাই মনে করে, সেজন্য এটা বস্তুগত হিসেবে ধরে নেয়। এর পরবর্তীতে প্রয়োগবাদীরা বাস্তব উপযোগিতাকে মূল্য বলে মনে করে, কারণ যে কোনো বস্তুর ব্যবহারিক মূল্যকে এটা মূল্য বলে ধরে নিতে রাজি। এর পরবর্তীতে যৌক্তিক দৃষ্টবাদীরা বলতে চায় মূল্য বলতে বক্তার আবেগকে বোঝানো হয়, এমনটা উল্লেখ করেছে। যেটাই বলুক, মোট কথা হচ্ছে দার্শনিক মতবাদ বিশ্লেষণ করলে আমরা মূল্যকে দুটি ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে আত্মগত আর একটা হচ্ছে বস্তুগত। মূল্যকে যারা সম্পূর্ণ ব্যক্তিগত বা বিষয়গত বলে মনে করে, সেটাকে আমরা আত্মগত বলে থাকি। সেটা আমরা সাবজেক্টিভ ভিউ অফ ভ্যালু হিসেবে অভিহিত করে থাকি। যেমন আমরা বলতে পারি সাদা, কালো, আনন্দ, উল্লাস ইত্যাদি আমরা উল্লেখ করতে পারি। এই প্রসঙ্গে একটা উক্তি বলতে পারি, লিয়ার্ডের একটা উক্তি আছে, থিংস passes their values on they passes their other qualities and sensitive mind.
এর পরবর্তীতে আমরা এসে অন্যদিকে যারা মূল্যকে সম্পূর্ণরূপে বস্তুগত বা বিষয়গত বলে, সেটা আমরা বস্তু সাপেক্ষ বলে, আমরা এটাকে আমরা মূল্যকে বস্তুগত বা অবজেক্টিভ ভিউ অফ ভ্যালু বলে থাকি। এখানে মূল্যকে যারা ব্যক্তিগত বলে আর যারা বস্তুগত বলে, এই বিষয় নিয়ে অর্থাৎ ব্যক্তিগত নাকি বস্তুগত, এই ব্যাপারে আমি রবীন্দ্রনাথের একটা উদ্ধৃতি দিয়ে উল্লেখ করতে পারি। যেমন রবীন্দ্রনাথের সঙ্গীত মানুষের আবেগ অনুভূতি হলেও এটা নিজস্ব একটা মূল্য আছে, সত্তা আছে, যা আমাদেরকে পরিতৃপ্তি করে। যেমন সে ব্যাপারে আরেকটি কবিতার লাইন আছে, যেমন আমি না থাকলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, আমি না থাকলে মিথ্যা হতো কারণে ফুল ফোটা। এই যে কবিতার মধ্যে বলা হচ্ছে যে অর্থাৎ ব্যক্তিগত না আত্মগত নাকি বস্তুগত, সেটা অর্থাৎ কানুনের মধ্যে ফুল ফুটে আছে, সেটাকে উপভোগ করুক না করুক স্বকীয় অবস্থান নিয়ে আছে, উপভোগ করার এটা অর্থাৎ রুচি বা অভ্যাসের উপরে নির্ভর করে। সেই প্রসঙ্গে সিজার পার্সের একটা উক্তি দিয়ে আমি শেষ করবো এটা। অর্থাৎ নিরপেক্ষ বিচারে বলতে গেলে মূল্যটা ব্যক্তিগত অর্থাৎ আত্মগত ও বস্তুগত উভয়, কারণ এখানে ব্যক্তির রুচি অভ্যাস ইত্যাদির উপরে এটা নির্ভর করে। এবার আমরা আলোচনা করব মূল্যের শ্রেণী বিভাগ। মূল্যের শ্রেণী বিভাগের মধ্যে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি: নৈতিক ও অনৈতিক মূল্য, নৈতিক, দৈহিক ও মানসিক মূল্য। আমি প্রথমে নৈতিক ও অনৈতিক মূল্য আলোচনা করব। নৈতিক ও অনৈতিক আলোচনা করতে গিয়ে আমরা দৈনন্দিন জীবনে মূল্য শব্দটিকে ভালো মন্দ, নৈতিক অনৈতিক বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, কিন্তু নৈতিক মূল্যকে আমরা অন্য মূল্যের সাথে গুলিয়ে ফেললে চলবে না। কারণ হচ্ছে আমরা বিস্তারিত একটু বলি, অর্থনীতিতে যে মূল্য সেটা হচ্ছে অর্থনৈতিক মূল্য। এরপর আমরা যে টাকা পয়সার বিনিময়ে যে পণ্য ক্রয় করি সেটা হচ্ছে বিনিময় মূল্য। এরপর নান্দনিক মূল্য হচ্ছে যেটা আমরা সুন্দর ছবি, গান, কবিতা, নাটক ইত্যাদির মাধ্যমে প্রকাশ করি সেটা। আর যেটা ধর্মীয় মূল্য, মন্দির, মসজিদ, গির্জা রয়েছে সেগুলো হচ্ছে ধর্মীয় মূল্য। এগুলো হচ্ছে নিরপেক্ষ মূল্য, এগুলোকে আমরা নৈতিক মূল্য বলি না, এগুলোকে আমরা অনৈতিক মূল্য হিসেবে আখ্যায়িত করে থাকি। আর তাহলে আমরা নৈতিক মূল্য বলতে কি বুঝি? নৈতিক মূল্য হচ্ছে যে মূল্য মানুষের স্বতঃস্ফূর্তভাবে, স্বেচ্ছায়, সচেতনভাবে করে থাকে, যে কাজ তার পূর্ণ স্বাধীনতা আছে, যে কাজে উচিত, অনুচিত, ভালো মন্দ ইত্যাদি শব্দগুলো প্রয়োগ করে তাকে নৈতিক কর্ম বলে। আর নৈতিক কর্মের মধ্যে নৈতিক মূল্য রয়েছে, অর্থাৎ যে কাজটা আমরা স্বেচ্ছায় করতে পারি সেটাই আমরা নৈতিক মূল্য বলে থাকি। এরপর আমরা দৈহিক ও মানসিক মূল্য আলোচনা করব। এখন দৈহিক ও মানসিক মূল্যে আলোচনায় আমরা মানুষের দেহ ও মন নামক দুইটি সত্তা আছে, এই দুইটি সত্তায় মিলিত প্রকাশ হচ্ছে দেহ। এখন দৈহিক মূল্য বলতে আমরা দেহের মূল্যকে বোঝাই, কিন্তু এখানে দৈহিক মূল্যের কিছু শব্দ আছে, যেমন আমরা ক্ষুধা, তৃষ্ণা, স্বাস্থ্য, সম্পদ, কর্মদক্ষতা, এরপর আমরা কামনা, বাসনা ইত্যাদি আছে, অর্থাৎ যেগুলো মানুষের অভাবের সাথে যুক্ত, যেগুলো চাহিদার সাথে যুক্ত, সেগুলোকে আমরা দৈহিক মূল্য বলি। অন্যদিকে আমরা মানসিক মূল্য যেটা বলি সেটা হচ্ছে আমাদের তিনটে বৃত্তি আছে, যেমন আমরা চিন্তা, অনুভূতি, ইচ্ছা নামক এই মানব মনে আমাদের তিনটে বৃত্তি আছে। এই তিনটে বৃত্তির সাথে আমাদের মানসিক মূল্যটা জড়িত। আবার এই তিনটে বৃত্তি হচ্ছে সত্য, সুন্দর, মূল্য, সত্য, সুন্দর ও মঙ্গলের আদর্শ। এই তিনটি আদর্শের মধ্যে চিন্তা উৎপত্তি হয় সত্য থেকে, অনুভূতি উৎপত্তি হয় সুন্দর থেকে, ইচ্ছার উৎপত্তি হয় মঙ্গল থেকে। এই বৃত্তির মধ্য দিয়ে আমরা যে আমাদের চিন্তার জগৎকে আমরা প্রসারিত করতে পারি এবং এই বৃত্তি দিয়ে আমরা নিজস্ব অনুভূতি বুঝতে পারি, সেটাই হচ্ছে মানসিক মূল্য। এখন আমরা
আহ, উচ্চতম ও নিম্নতম মূল্য নিয়ে আলোচনা করব। আমরা আলোচনার শুরুতে যে ধারাবাহিকভাবে আলোচনা করছি, এখানে উচ্চতম ও নিম্নতম মূল্য বলতে খুব সংক্ষেপে বলবো, উৎকর্ষের তারতম্যের ভিত্তিতে আমরা এই উচ্চতম ও নিম্নতম দুই ভাগে ভাগ করে থাকি। এখানে যে আমরা আগে যে আলোচনা করেছি, মানসিক মূল্যগুলোকে আমরা উচ্চতম মূল্য হিসেবে অভিহিত করে থাকি, আর যে দৈহিক দৈহিক মূল্যগুলোকে আমরা নিম্নতম মূল্য হিসেবে অভিহিত করে থাকি। এগুলা জীবনে তেমন একটা ভূমিকা বলে মনে হয় না। এখন আমরা পরবর্তী ইয়াতে চলে যাব, শতমূল্য ও পরতমূল্যতে চলে যাব। এখন এরপর আমরা শতমূল্য ও পরতমূল্য আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে শতমূল্য হচ্ছে যে বস্তুর নিজস্ব মূল্য আছে তাকে আমরা শতমূল্য বলতে পারি। অর্থাৎ সত্য, সুন্দর, মঙ্গল এই তিনটির নিজস্ব মূল্য আছে। অর্থাৎ নিজস্ব মূল্য বলতে কি বুঝি? যে মূল্য দিয়ে বস্তুর গুণাগুণ প্রকাশ করতে পারে, অন্য কোনো গুণের সাহায্য নিয়ে প্রকাশ করতে হয় না, সেটাই হচ্ছে শতমূল্য। শতমূল্যের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা বলবো। শতমূল্য একটি স্বাধীন ও নিরপেক্ষ। এরপর আমরা শতমূল্য হচ্ছে বস্তুগত। শতমূল্য ব্যক্তি ও বস্তুভেদে পরিবর্তিত হয় না। শতমূল্য শাশ্বত ও চিরন্তন অর্থাৎ স্থায়ী। শতমূল্যের জ্ঞান খুব স্থায়ী। এবার আমরা আলোচনা করি পরতমূল্য কি। পরতমূল্য নিচে আমরা বুঝতেছি শতমূল্য থেকে, অর্থাৎ যে বস্তু নিজস্ব মূল্য নেই, অপর বস্তুকে মূল্যবান করতে সহায়তা করে, তাকে আমরা মূলত পরতমূল্য বলতে, অর্থাৎ সহায়ক হিসেবে কাজ করে। নিজস্ব কোনো গুণ নেই, অন্য বস্তুর সাথে মিলে সহায়ক হিসেবে কাজ করে, তাকে আমরা পরতমূল্য বলি। যেমন টাকা পয়সা এগুলোর নিজস্ব কোনো গুণ নেই, কিন্তু টাকা পয়সা মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাবার জন্য, অর্থাৎ সুখ সমৃদ্ধি আনার জন্য এগুলা দিয়ে আমরা ক্রয় করে আমরা নিজেদের প্রয়োজন মিটাই। সেজন্য এটাকে আমরা পরতমূল্য বলে থাকি। পরতমূল্যের কিছু বৈশিষ্ট্য আছে। মূল্যের নিজস্ব কোনো মূল্য নেই, এটা সহায়ক হিসেবে কাজ করে। এরপর আমরা বলতে পারি পরতমূল্য বস্তুগত ও ব্যক্তিগত উভয়। পরতমূল্য পরিবর্তিত হয়। পরতমূল্য শাশ্বত ও চিরন্তন নয়। পরতমূল্য জীবনের আদর্শ হিসেবে হওয়ার কোনো যোগ্যতা নেই। যেমন টাকা পয়সা মানুষের জীবনের একমাত্র আদর্শ নয়। মানুষের জীবনের আদর্শ হচ্ছে সুখ শান্তি। সেটা টাকা পয়সার বিনিময়ে হয়তো আসতে পারে, কিন্তু সরাসরি নয়। তাই আমরা এটাকে পরতমূল্য হিসেবে অভিহিত করে থাকি। এরপর আমরা আপেক্ষিক ও চরম মূল্য। এই আপেক্ষিক ও চরম মূল্যকে আমরা আলোচনা করতে গিয়ে আমরা উপযোগিতার মধ্যে নিয়ে আসবো। উপযোগিতা হচ্ছে যে উপযোগিতার দিক থেকে মূল্যকে আপেক্ষিক ও চরম এই দুই ভাগে ভাগ করা হয়। এখানে আপেক্ষিক ও চরম দুই ভাগে ভাগ করে সত্য, সুন্দর, শিব বা মঙ্গল এগুলা জীবনের আদর্শ হিসেবে কাজ করে। তাই এগুলোকে আমরা চরম মূল্য হিসেবে অভিহিত করতে পারে। কিন্তু যেগুলো মানব জীবনের জন্য আদর্শ নয় বা জীবনের লক্ষ্য নয়, লক্ষ্য হিসেবে কার্য করে না, সেগুলোকে আমরা আপেক্ষিক মূল্য হিসেবে ধরতে পারি। যেমন দৈহিক ও অর্থনৈতিক মূল্যগুলোকে আপেক্ষিক মূল্য হিসেবে আমরা ধরতে পারি। অর্থাৎ আমার কাছে যা মূল্যবান তোমাদের কাছে তা মূল্যবান নাও হতে পারে। সেই জন্য আমরা এটাকে আত্মগত বলে থাকি, এটাকে আমরা আপেক্ষিক হিসেবে বলে থাকি। অর্থাৎ কোন একটা বস্তুর প্রয়োজনীয়তা হয়তো আমার আছে আর তোমাদের নাও আছে, সেটাই হচ্ছে আপেক্ষিক মূল্য। আসলে আমরা আমাদের মূল্য সংক্রান্ত যে কয়েকটা প্রশ্ন ছিল বিভিন্ন টপিকের ভিত্তিতে আমরা আলোচনা করেছি। এই আলোচনা থেকে আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন পেয়েছি, আলোচনার ভিতরেও ছিল কিছু প্রশ্ন দিয়েছি, এগুলো একটু দেখবে। মূল্য কি, শতমূল্য কি, মূল্য কত প্রকার, বস্তুগত মূল্য কি, চরম মূল্য কি, নিরপেক্ষ মূল্য,
অনৈতিক মূল্যকে যারা বিষয়গত বলে মনে করেন তাকে কি বলে, কোন ভাষার শব্দ আমি আলোচনা করেছি, মূল্যে পার্সি ভাষার শব্দ কোনটি সেটাও আমি এখানে আলোচনা করেছি। আজকের আলোচনায় এতটুকু পর্যন্ত। তো আশা করি আগামী কোনো টপিক নিয়ে আবার আলোচনায় হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। ধন্যবাদ।